এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সময়টা মানে আন্তর্জাতিক নারী দিবস শনিবার, এই সময়টাকে মাথায় রেখে এবং বাংলাদেশে নারীরা খুব নানা রকম ঘটনার কেন্দ্রে এবং নানা রকম আলোচনার কেন্দ্রে এই সময়টাতে, উদ্বেগেরও হয়তো কেন্দ্রে। তো সেই প্রেক্ষাপট থেকে আপনাকে এই অনুষ্ঠানে পাওয়া আজকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি সরাসরি প্রশ্নে চলে যাই, মানে যে কথাটা বলছিলাম যে এবারের তো একটা নারী দিবসের প্রেক্ষাপটটা আমার কাছে খুব ভিন্ন মনে হচ্ছে। মানে বাংলাদেশে যে মববাজিও চলছে তারও প্রধান শিকার হয়ে উঠছেন মেয়েরা। এটা কেন হলো? আসলে মববাজির শিকার সবসময় হয় যারা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে দুর্বল, বা যাদের পেছনে শক্তি নাই, যারা সমস্যায় আছে। তো নারী অবশ্যই আমাদের দেশে এখনো যে অবস্থায় আসার কথা ছিল, এত বছরের আন্দোলন, এত জাতিসংঘের মানে সম্মেলনগুলো করা, বেজিং এর 30 বছর হয়ে গেল এবছর, সেটা করার সাথে এত অঙ্গীকার থাকা সত্ত্বেও নারীকে এখনো কিন্তু সমান পর্যায়ে না রাষ্ট্র, না সমাজ, না আইন, না কোনো প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিকভাবে চলাফেরা, রাস্তাঘাটে কোথাও কিন্তু নারী সমান মর্যাদা, সমান অধিকার এখনো পায়নি। তো যখনই এই মবক্রেসি শুরু হয়, এই মব ভায়োলেন্স শুরু হয়, আমি দুঃখিত, আমার একটু গলার একটু সমস্যা আছে, তো একটু এটাকে দর্শকদেরকে এটা মেনে নিতে হবে। তো সেখানে যারা দুর্বল, যেরকম আদিবাসীদের উপর, ধর্মীয় সংখ্যালঘিষ্ঠ যারা, তাদের উপর এবং নারীদের উপর এটা হচ্ছে। এবং নারীরা যেহেতু মেনে নিচ্ছে না, অনেক ক্ষেত্রে প্রতিবাদও করছে, সেখানে আরো বেশি তাদের বিরুদ্ধে আরো বেশি তাদেরকে এই মবক্রেসির একটা জায়গায় চলে আসে। আমরা অতীতেও, এটা যে নতুন হয়েছে সেটা না, অতীতেও ছিল, কিন্তু এখনকার পার্থক্যটা আমি পরে, আপনার নিশ্চয় প্রশ্নের মধ্যে গুলো আসবে, আমরা সেটা আলাপ করব। নিশ্চয়ই, কিন্তু এই যে ধরুন আপনি শুরুই করলেন খুবই যুক্তিসঙ্গত এবং সেটাই হয়ে আসে, কিন্তু এই যে যারা দুর্বল মনে করা হয় সমাজে, সাধারণত শক্তিমত্তা তাদের উপর প্রকাশ করা হয়। কিন্তু এবার প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটটা যে বদলে গেল আগস্টের পর থেকে কথা যদি বলি, বৈষম্য বিরোধী আন্দোলনের পর 15 বছরের একটা সরকারের পতন ঘটলো এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা কিন্তু নারীদেরকে একদম সামনের কাতারে দেখলাম। আমরা দেখলাম যে নিরাপত্তা ব্যুহ তৈরি করছেন নারীরা, হল ভেঙে প্রথম বেরিয়ে আসছেন নারীরা। তখন মেয়েদেরকে খুব ভালো লাগলো, মেয়েদের সোচ্চার ভূমিকা খুব ভালো লাগলো। আমরা দেখলাম অনলাইনে অফলাইনে নারীদের প্রতি একটা মানে অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের মানুষের। কিন্তু যেই মাত্র সেই আন্দোলনের চূড়ান্ত বিজয় বা ফল অর্জিত হলো, সাথে সাথে এই নারী বিরোধিতা শুরু হলো অফলাইনে এবং অনলাইনে। মানে কেন, সেটা কেন ঘটলো এত নাটকীয় ভাবে, এত সাথে সাথে? এখন যেটা হচ্ছে কি, এই পুরো আন্দোলনটা বুঝে উঠতে হবে, এটা কি একটা সুসংগঠিত সুপরিচালিত আন্দোলন ছিল, না এটা একটা পরিস্থিতির প্রেক্ষিতে জনগণ সব, এটা কেন এটা বলে যে ছাত্র জনতার বিপ্লব বা যা আন্দোলনটা হয়েছে। তো ছাত্ররা প্রথমে আসছিল ওদের একটা কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে, যে কোটা সংস্কার দরকার ইত্যাদি, হাইকোর্টের রায় দেওয়ার পরে আরো উস্কে গেল। কিন্তু সেখানে যখন রিয়াকশনটা আসলো যে অনেক বেশি সরকারের পক্ষ থেকে, অতি মাত্রায় রিয়াকশন, কিন্তু সবাই এটার মধ্যে মানে হত্যা করতে, গুলি করতে শুরু করলো এলোপাতারি। গুলিতে কোনো দিন কোনো সময় সমাধান হয় না। পাকিস্তান সেনাবাহিনী 25শে মার্চ 1971-এ কাল রাত্রি গুলি করেছে বাঙালিদের উপর, নিরস্ত্র বাঙালিদের উপর। বাঙালিরা চুপ থাকেনি, তারা জেগে উঠে, তারা মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে,
9 মাসের যুদ্ধ করেছে এবং দেশ স্বাধীন করেছে। আমরা ছোট আকারে দেখলেও যদি দেখি এরশাদ, ছোট আকার মানে যে মুক্তিযোদ্ধার প্রেক্ষাপটের প্রেক্ষিতে বলছি, যে এরশাদের বিরুদ্ধে আন্দোলন যখন হচ্ছিল সেখানে ছাত্ররা প্রথম সারিতে ছিল, কাতারে ছিল, পরে অন্যরা সবাই যোগ দিয়েছে, কিন্তু তাদেরই রূপরেখা আর সবকিছু ছিল, সুপরিকল্পিত ছিল। তারাও যখন যে আন্দোলন করেছিল, সে আন্দোলনে যখন একটা সময় আসছে আর গুলি করতে শুরু করেছে জনতার উপর, এই এলোপাতারি গুলি না হলেও গুলি শুরু হয়েছে, তখনই কিন্তু সবাই এটার সাথে ঝাঁপিয়ে পড়েছে, একসাথে একমত হয়েছে যে এই আন্দোলন করতেই হবে, সবাই যোগ দিয়েছে। তো গুলি করে কোনোদিন সমাধানটা আসে না। তো ওই সময় আমরা দেখেছি যে মেয়ে, বিশেষ করে যারা ছাত্রী ছিল, তারা কিন্তু সমন্বয়ক ভূমিকা পালন করেছে। তারা রাস্তার, যেটা ঠিক অমৃতা তুমি বলছিলে যে একদম সামনে কাতারে ছিল, সামনের সারিতে ছিল, তারপরে হঠাৎ করে তারা উধাও। প্রথম উধাও দেখলাম যে যেদিন ওই 5ই অগস্টের পরে রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে কে হবে প্রধান, ওই সরকারের প্রধান কে হবে, এটা নিয়ে আলোচনা করতে গেছে। আমরা টিভিতে তো লাইভ দেখেছি ওখানে নারী বেশ কয়েকজন আছে এবং ভালো ভূমিকাও পালন করছে, বোঝা যাচ্ছিল তাদের। হঠাৎ করে যখন টিভি ক্যামেরাটা আসছে তাদের নিতে, বক্তব্য নিতে, নারী কোনো নাই স্ক্রিনে। কই গেল নারীরা? কেন? এই যে আসলে নারী, আমি অনেকদের সাথে আলাপ করেছি, তারা যেটা হচ্ছে যে তারা আন্দোলন করেছে, তারা লাইমলাইট যেটা বলে সেটা চায়নি, তারা পোস্ট চায়নি। তারা এখনো বলে যে আমরা আন্দোলন করেছি একটা পট পরিবর্তনের জন্য, আমরা ক্ষমতা দখলের জন্য করিনি। তো এইটা ছিল বিষয়টা, যে কিছু ব্যক্তি এখন তারা কিন্তু এটা তাদের উদ্দেশ্য হয়তো আগে থেকে ছিল যে তারা রাজনৈতিকভাবে একটা অবস্থায় যাবে, আমি জানি না, আমি এটা কল্পনার মাধ্যমেই বলছি, যে হয়তোবা তাদের মধ্যে এই উদ্দেশ্য ছিল যে তারা একটা ক্ষমতায় যাবে, তাদের একটা স্বপ্ন ছিল, যে কারণে নারীরা তখন আসেনি সামনে। কেন? তারা মনে করেছে যে আমরা আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকারের পতন হয়েছে, তো চলে গেছে, এখন আমাদের কাজ সেরে গেছে, আমরা আবার ফিরে যাব, একটা তত্ত্বাবধায়ক আভ্যন্তরীণ সরকার একটা চলে আসবে। কিন্তু যেটা দেখছি যে আভ্যন্তরীণ সরকারের মধ্যেও কিছু নারী উপদেষ্টা আছে দেখা গেছে, কিন্তু আমরা যেটা দেখছি যে কিছু কিছু ব্যক্তি যারা দায়িত্বে আছেন বা যারা সামনের সারিতে বারবার তাদের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে অনেক স্থান পাচ্ছে, প্রিন্ট মিডিয়াতে পাচ্ছে কিন্তু বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে পাচ্ছে, কিছু সমন্বয়ক যারা ছিল তারা কিন্তু একটা খুবই মানে নারীদেরকে হেয় করা, একটা নারীকে আড়ালে রাখা, এই ধরনের বক্তব্য আসছে। এবং এখানে যেটা ছিল যে আদিবাসীরা সমান্তরালে তারাও আন্দোলন করেছে, তারা কিন্তু যথেষ্ট আন্দোলন করেছে, আদিবাসী বিদ্বেষী একটা বক্তব্য চলে আসছে, সকলকে নিয়ে একটা সকল ধর্ম, সকল জাতি, সকলকে নিয়ে যে একটা সমন্বয় হবে সেটা হচ্ছে না। এই জিনিসগুলো যখন দেখা হয় আর কিছু কিছু ব্যক্তিরা এই বক্তব্যগুলো দেয়, সেটা তখন প্রশ্ন জাগে যে এখন যে সরকার আছে দায়িত্বে, সে সরকারের বক্তব্য কি, ভূমিকা কি, তারা প্রশ্রয় দিচ্ছে কিনা। এখন এখানে যদি একটু ইন্টারাপ্ট করি, মানে আমার বেয়াদবি মাফ করবেন, কিন্তু এই যে সরকারে যারা আছেন, আপনি অনেক নারী উপদেষ্টার কথাও বলেন, এরা সকলে আপনার দীর্ঘদিনের সহকর্মী, মানে সহযাত্রী যদি বলি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা আক্তার, শারমিন মুর্শিদ, এমনকি আমি জানি না যে মানে গ্রামীণ ব্যাংক থেকেই তো নূরজাহান বেগম নামেও একজন এসেছেন, তিনিও দীর্ঘ সময় এই এনজিও পরিসরে কাজ করছেন, গ্রামীণ ব্যাংকে ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করছেন। তো এই মানে
সাধারণ মানুষ তো একে এনজিও সরকার বলছে। তো সারা জীবন যারা নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বললেন, সারা জীবন নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করলেন, তারা যখন সরকারে, তখন আপনি এ ধরনের শঙ্কা বোধ করছেন বা বাংলাদেশের সাধারণ নারীরা এই ধরনের শঙ্কা বোধ করছে কেন? মানে তারা এখন কেন নারীর নিরাপত্তাহীনতা, নারীর ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টিকারী যে একটি পক্ষ খুব শক্তিশালী হয়ে উঠছে, এগুলো এখন তারা বুঝতে পারছেন না কেন? না, বুঝতে পারছেন না সেটা না, আমি যেটা বলবো যে এখানে যে বিষয়টা হচ্ছে যে আগেও নারীর উপর হামলা হয়, নারীকে আক্রমণ করা হয়, এটা কিন্তু নতুন না। এটা আগেও ঘটেছে, অনেকবারই ঘটেছে, কিন্তু এবারের একটা বিষয়টা একটু ভিন্ন। যখন এই ধরনের একটা সরকার আসে, মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে বা তাদের আশা থাকে যে এই সরকার নিরপেক্ষ হবে এবং সবার দিকে সমান দৃষ্টি রাখবে, কেন তারা যেন এই একচোখা না হয়ে থাকে। তার এই সরকারের কিছু কিছু ব্যক্তি যাদের কাছ থেকে যে নামগুলো বলা হয়েছে, তার বাহিরেও অনেকে আছে যারা অধিকার নিয়ে অনেক কাজ করেছে, বক্তব্য দেন, ইনারাও সব চুপ হয়ে আছেন। হ্যাঁ, কেন কেন তারা? এটাই বলছি যে এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন সবার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি বলি যে এর আগেও নারীর উপর হামলা, নারীর উপর অত্যাচার, নারীকে বাধা দেওয়া, এগুলো সবগুলো যখন অনেক আগেই আসছে, এটা এখনো চলছে। কিন্তু আরেকটা ছিল আগে, যেটা ছিল আমি বলবো যখন একটা রাজনৈতিক সরকার ছিল, রাজনৈতিক সরকার যখন ছিল, আমরা আন্দোলন করে রাস্তায় নেমে হইচই করলে কিছু কিঞ্চিত শোনা হতো, গ্রেফতার করা হতো, অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে অতীতে, আমি সেটা অস্বীকার করব না। কিন্তু যখন আমরা হইচই করি, যখন আন্দোলন করি, যখন বক্তব্য রাখা হয়, মানুষের একটা জাগরণ সৃষ্টি হয়, তখন কিন্তু একটা রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার, সে যেভাবেই নির্বাচিত হোক না কেন, তারা কিছু শোনে। এখন যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ইদানিং বেশ অনেকগুলো ঘটনায় যেখানে মব ভায়োলেন্স হচ্ছে, সেখানে বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, উনি যে ধরনের বক্তব্য রাখছেন, মনে হচ্ছে যে এই যারা ভায়োলেন্স করছে, এই অপরাধীদেরকে উনি গা বাঁচাতে চাচ্ছেন এবং তাদের পক্ষে বক্তব্য রাখছেন, বরঞ্চ যারা ভিকটিম তাদেরকেই দোষারোপ করছে। বিশেষ ওই ঘটনা যেটা কয়েকদিন আগে, দু একদিন আগে ঘটে গেল, রোজার আগের দিন, ওই সিগারেট খাওয়া নিয়ে, তারপরে সেখানে একজন মানে কি ধরনের মব ভায়োলেন্স সৃষ্টি করা হয়েছিল ওই মেয়েরা প্রতিবাদ করাতে, সেখানে পুরো তাদের উপর যে অত্যাচার হয়েছে, তাদেরকে যে তাদের কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, এটা টোটাল ভায়োলেন্স, এটা একটা ফৌজদারি অপরাধ। সেটা উপেক্ষা করে আর একটা হচ্ছে যে সিগারেট খাওয়া পুরুষ নারী উভয়ের জন্য এটা মানে এটা বেআইনি, সেটা করা উচিত না। এই পাশ কাটিয়ে যাওয়া আর এটাকে এরকম করে হালকা করে দেওয়া, এটা তো একেবারে একটা বিস্ফোরণের মতো ঘটে গেছে। যে সে কি তাহলে মানে মব ভায়োলেন্সকে আরো বেশি উস্কাই দিচ্ছে কিনা? আর অন্য যারা উপদেষ্টারা আছে, তারা ইদার বলছে যে না না, আমাদের এখানে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের সমস্যা নাই, আমরা নিয়ন্ত্রণে আছি, এগুলো কিছু এমন কিছু ঘটছে না। তো এটা হলো যে চোখ ফিরিয়ে রাখা, এটা তো আমরা এক্সপেক্ট করি না, যে কোনো সরকার থেকে আমরা এক্সপেক্ট করি না, শুধু এই সরকার বলে না, কোন সরকার থেকে এক্সপেক্ট করি না। ভায়োলেন্স হয়েছে, এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সাংঘাতিকভাবে নারীর উপর অত্যাচার হয়েছে, এবং সেখানে ভূমিকা না নিয়ে, অপরাধীদেরকে না ধরে, তাদের ব্যবস্থা না নিয়ে, তারা সেটাকে আড়াল করতে চেষ্টা করা, অস্বীকার করতে চেষ্টা করা, এটা তো এম্পারারস নিউ ক্লোথস এর মতো একটা অবস্থা চলে আসছে। যে রাজাটা পোশাকহীন অবস্থা আছে, কিন্তু সবাই মনে করছে যে বলছে যে খুব সুন্দর পোশাক, খুব সুন্দর পোশাক। তো এই অবস্থা যদি চলে আসে, তারা যদি এটা করে, এটা তো
দেশের জন্য, জাতির জন্য এটা মোটেও ভালো না। আমরা শঙ্কিত। আমরা আমার কাছে আপা আবারও বলি, মানে আপনি মনে কষ্টও পাবেন না, আপনাকে পেয়েছি তাই বলছি আর কি, যে মানে ব্যাপারটা এমন কিনা যে আমি যখন সরকারে থাকলাম না তখন আমি খুব নারী অধিকার, আদিবাসী অধিকার, সংখ্যালঘু অধিকার এসব নিয়ে খুব কাজ করলাম, অনেক প্রকল্প করলাম। মানে বাংলাদেশে এনজিওর অবদান মানে এই নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু এই সব করলাম। আর এখন আমি ক্ষমতায় যেহেতু বসেছি, তখন আমি বলছি যে বাংলাদেশে সংখ্যালঘুদের মানে চারদিকে একটা মববাজি চলছে, জোরজার মুলুকতার চলছে, কিন্তু আমি বলতে থাকলাম যে না না, সংখ্যালঘুদের কোনো শঙ্কা নেই। আমি আগস্ট মাস থেকে বাংলাদেশে অভিজাত এলাকা ধানমন্ডির কয়েকটি ঘটনা আছে, সারা বাংলাদেশ থেকে নারীরা বললেন তারা রাজপথে, গণপরিবহনে, নানা জায়গায় হয়রানির শিকার হচ্ছেন। ক্রমাগতভাবে তাদের পোশাক, কোন পোশাকে তারা আছেন, ওড়না আছে কিনা, ওড়না থাকলে ওড়না সরে গেল কিনা, হিজাব পরছেন কিনা, টিপ পরছেন কিনা, নানা কিছু নিয়ে সারাক্ষণ। মানে আপা, আমি আপনার ওই কথার সঙ্গেও একমত যে এইসব বাংলাদেশে আগেও হয়েছে, কিন্তু একটা দলবদ্ধ এবং সংগঠিতভাবে সারা দেশে হঠাৎ শুরু হয়ে গেল আগস্ট থেকে। কিন্তু এখন যেহেতু আমি আর এনজিও করি না, আমি এখন উপদেষ্টা হয়েছি, তাই আমি আর এটা শুনতে পাচ্ছি না 7 মাস ধরে। মানে ব্যাপারটা কি আসলে এরকম কিনা, মানে আপনাদের বন্ধুরা এখন ক্ষমতায়, কিন্তু দেখেন আপা, কেউ এখন কোনো অধিকারের ব্যাপার বুঝতে পারছেন না। কিন্তু এদের সঙ্গে আমরা এক ফোরামে আলাপ করেছি, এরা এক ফোরামে নারী অধিকার বিষয়ে সোচ্চার ছিলেন, নারীর ক্ষমতায়নের কথা বলছিলেন এর আগে। আসলে যেটা হচ্ছে কি, এটা আমাদেরকে বুঝিয়ে দেয়, আমরা বিগত সরকারের কথাও যদি আলোচনা করি, তার সাথে যদি তুলনা করি, যে একটা দায়িত্ব চলে গেলে তখন বিচ্ছিন্ন হয়ে যায় জনগণের থেকে। আর আসল কি ঘটছে কি ঘটছে না, সেটা নির্বাচিত সরকার হোক, রাজনৈতিক দলের সরকার হোক, অনির্বাচিত সরকার হোক, যখনই আমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি মানুষের থেকে, আমি নিজেকে আড়াল করে ফেলছি, আমি তখন সত্য মিথ্যা কোনোটাই জানছি না, কারণ আমি বুঝছি না। আমি আমাকে যেটা খাওয়ানো হচ্ছে যে এটা হচ্ছে একটা ভারতীয় চাল, এটা হলো আওয়ামী পন্থীদের চাল, এটা হলো উগ্রবাদীদের চাল, যারা চাচ্ছে না দেশে কোনো শান্তি থাকুক, এই যে এইগুলো যে বলা হচ্ছে, সেগুলো কিন্তু খুবই দুঃখজনক। সেটা দুঃখজনক এই কারণে যে এই ক্ষমতায় গেলে যে ক্ষমতা যে বিচ্ছিন্ন করে ফেলে, কিভাবে যারা আসছে ক্ষমতায় তারা কিভাবে, তাদেরকে এটা চিন্তা করতে হবে, হু আর দে রেসপন্সিবল টু, হু আর দে অ্যাকাউন্টেবল টু, তারা কার কাছে জবাবদিহিতা করবে, তাদেরও তো একটা জবাবদিহিতা করতে হবে, এবং তাদের এই দেশের নাগরিকের কাছে জবাবদিহিতা করতে হবে। কেন তারা যখন নিজের উদ্যোগে দায়িত্ব নিয়েছে যে আমি রাষ্ট্র বা সরকার চালাবো, আমি যখন এই দায়িত্ব, এই শপথটা নিয়েছি আমি চালাবো, আমাকে ওই চালাতে হবে। আমাকে কে এনে আমাকে ফোন করে বসিয়েছে, কে আমাকে উপদেষ্টা বানিয়েছে, সেটা মোটেও বিষয় না। বিষয় হলো আমি কোন দায়িত্ব নিয়েছি, আমি কি শপথ নিয়েছি, এবং আমার জবাবদিহিতা, আমার পুরো অ্যাকাউন্টেবিলিটি সবকিছু হতে হবে জনগণের কাছে, স্বচ্ছ থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে। কিন্তু তারা যদি এটা মনে না করে, তাহলে খুবই দুঃখজনক। আমার মনে হয় এটা একটা খুব বড় উদাহরণ, যে যখন একজন আসে সেখানে অনির্দিষ্টকালের জন্য, মানে আগে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাস, 3 মাসের মধ্যে ইলেকশনটা করে নতুন যারা বিজয়ী হয় তাদের কাছে হস্তান্তর করা, আর এই 3 মাস যেন প্রশাসন, কাজ কর্ম সবকিছু মন্ত্রণালয় চলতে পারে, একটা সরকার যেন চলতে পারে, এই 3 মাসের জন্য উপদেষ্টা মন্ডলী তারা তাদের কাজকর্ম করে থাকতো, যেন এটা করতে পারে। 2 বছরের জন্য আসছিল একটা তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু তারাও কিন্তু এই ধরনের এই মবক্রেসির কালচারকে তাদের কাছে মাথা নত করেনি। আমি বলবো না যে সবাই মবক্রেসি কালচারকে বিশ্বাস করে, কিন্তু ওরা তো মাথা নত করেছে। চুপ করে থাকা মানে মাথা নত করা। এই মবক্রেসি কালচারকে মাথা নত করা মানে আরো বেশি উস্কিয়ে দেওয়া, যেটা তুমি আগে বলছিল যে আগেও হতো, কিন্তু এখন মাত্রাটা বেড়ে গেছে কেন। এখন কেউ হয়তো আমার সাথে দ্বিমত করবে যে মাত্রা বাড়েনি, এটা এখন হয়তো সোশ্যাল মিডিয়াতে আরো বেশি। না, ডক্টর ইউনূস বলছেন তার কাছে হিসাব আছে, অপরাধ বাড়েনি।
না, তার কাছেই অপরাধ বাড়েনি। আবার আমরা যদি পুলিশের তথ্যগুলো নিই রিসেন্টলি, সেটা কয়েকজন বলছিলেন, তো এখানে কিন্তু অপরাধ বেড়েছে। আর পুলিশের কাছে রিপোর্ট তো সবগুলো আসে না, পুলিশই তো পুরো কার্যকর হয়নি। পুলিশ কার্যকর হয়নি, কিন্তু আমি তো যখন যাব জিডি এন্ট্রি করতে, কারা যাবে? সবাই তো যায় না। তাদের স্ট্যাটিস্টিক্স লাস্ট ইয়ারের এই সময়ের স্ট্যাটিস্টিক্স আর এই ইয়ারের এই সময় স্ট্যাটিস্টিক্স এটা সবসময় করে থাকে। সেটার মধ্যে দেখা যাচ্ছে এখন বেড়ে গেছে বেশি তাদের কাছে যে এইগুলো আসছে, তথ্যগুলো আসছে। তো এটা বিভিন্ন মানবাধিকার সংগঠন যারা এখনো কাজ করছে তারাও তাদের স্ট্যাটিস্টিক্সে দেখিয়েছে যে ওরা তো পাচ্ছে তাদের তথ্যগুলো, যেগুলো পত্রপত্রিকায় যেগুলো রিপোর্টেড হয়, পুলিশের কাছে যেগুলো রিপোর্টেড হয়, সবগুলোর মিলিয়ে তারা যেটা করে, আর তাদের নিজেদের তদন্ত তাদের কাছে যারা আসে তারাও বলেছে যেটা বেড়ে গেছে। তো বেড়ে যাবে না কেন? যখন কোনো নিয়ন্ত্রণহীনতা একেবারে বিরাজ করছে, যখন মনে হচ্ছে না যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা উনি মোটেও কোনোভাবে কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না, তাহলে তো এটা সমস্যা হবে। এবং কিছু কিছু উপদেষ্টাকে আমি শুনেছি বলতে যে প্রশাসন তাদের সাথে সহযোগিতা করছে না, সব আওয়ামী প্রশাসন চলে আসছে এখানে, পুলিশ সহযোগিতা করছে না। পুলিশ তো আতঙ্কে আছে, তাদের উপরও তো হামলা হয়েছিল, তাদের অনেকে হত্যা করাও হয়েছিল ওই যখন একটা গণরোষ, এটা কেন পুলিশরা তো গুলি করেছিল, তো মানুষের একটা তাদের উপর একটা ক্ষোভ, একটা রাগ ছিল, তো সেখানে হতে পারে। কিন্তু সরকারের দায়িত্ব এটাকে তাদেরকে নিয়ে আসা যে আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি যে তোমরা কাজ করতে শুরু করে দাও। এখানে এটা যদি না দিয়ে থাকে, জনগণকে যদি একটা আস্থার জায়গায় ফিরিয়ে না দিতে পারে, তাহলে তো সমস্যা। আর আমাদের প্রিন্ট মিডিয়াতে আমরা দেখি অনেক সময় কোনো একটা তথ্য দেওয়া হয়, পরে এটা কিন্তু বেশ একটা নরম অবস্থায় এই এটা লেখা হয়, এবং কোনোটা যদি শক্তভাবে বা কোনো বিষয় থাকে, পরবর্তীতে ওটা প্রিন্ট মিডিয়াতে হলে তো হয়ে গেল, কিন্তু প্রিন্ট মিডিয়াতে যেটা অনলাইন ভার্সন ওইটা আবার নামিয়ে দেওয়া হয় কেন? তো এটা কি সেন্সরশিপ কি না? এটা কি ধরনের সেন্সরশিপ? এই প্রশ্ন কিন্তু সবার মধ্যেই যাচ্ছে। আর আজকে আমাদের একটা বড় একটা সম্মেলন হয়েছিল, সেখানে অনেকেই আসছিল, বিভিন্ন জায়গা থেকে আসছিল। এটা কোনো সরকার বিরোধী বা যারা সংগঠন করছে বা আন্দোলন করছে ওদের সম্মেলন ছিল না, এখানে জাতিসংঘ ছিল, সরকারের মহিলা বিষয়ক মন্ত্রণালয়েরও একজন প্রতিনিধি ছিলেন, সার্বক্ষণিক ছিলেন না কিন্তু কিছু সময় তো ছিলেন। সবাই কিন্তু খুব স্পষ্টভাবে এই প্রশ্নগুলো যেগুলা তুমি করছো তারাও কিন্তু উঠিয়েছে। তার মানে এই প্রশ্ন সবার মধ্যে জাগছে, এই প্রশ্ন সবাইকে পীড়া দিচ্ছে, তারা চাচ্ছে যে এটার সমাধান হোক। এই বিষয়টা মনে হয় যদি তত্ত্বাবধায়ক সরকারে যারা, তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, উপদেষ্টা মন্ডলী, উনারা যদি এখন সঠিকভাবে সজাগ না হন এবং জনগণের অবস্থাটা কি এটা যদি কান কথা শুনে মনে করে এটা হলো শুধু একটা ছোট শ্রেণী, তারা বেশি কথা বলছে, সেটা যদি মনে করে, তাহলে এটা দুঃখজনক ব্যাপার। আর যেটা সবাইকেই ফ্যাসিস্টের দোসর ভাবলে মুশকিল আর কি। হ্যাঁ বলে আমি মানে আমি আসলে মানে রাজনীতিকে দুটো মূল পক্ষে যদি ভাগ করি, মানে বাংলাদেশের রাজনীতিকে আমি যদি মূলত দুই ভাগে ভাগ করি, যে এক ভাগে আছে নারীকে বাইরে রাখার, বাইরে আনার রাজনীতি, যেখানে আসলে বলা হচ্ছে যে রাজনীতিতে মাঠে সর্বত্র নারীর অধিকার আছে, নারী পড়বে, কাজ করবে, বাজারে যাবে, ব্যবসা করবে, মানে যেই রাজনীতির অংশ আমরা ডক্টর ইউনুস থেকে সৈয়দা রিজওয়ানা হাসান থেকে ফরিদা আক্তার থেকে খুশি কবির থেকে মানে সকলকেই, শারমিন মুর্শিদ, সকলকেই মনে করেছিলাম। তো সেই রাজনীতি একদিকে, আরেকদিকে বাংলাদেশেই আরেকটি রাজনীতি আছে, নারীকে ভেতরে রাখার রাজনীতি, যাদের নারী দেখলে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে, মানে নারীরা বাইরে থাকলে নারীরা কি পোশাক পরে থাকবে, নারীরা বাজারে যাবে কিনা, নারীরা ব্যবসা করবে কিনা, সবকিছু নিয়ে যাদের সমস্যা আছে।
বাংলাদেশে আপনি মনে করেন কিনা আপনার দীর্ঘ অভিজ্ঞতায় যে ওই রাজনীতি দিয়ে বাংলাদেশের মেয়েদেরকে কি আসলে ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে? কারণ আমি যদি একটু খোলাখুলি কথা বলি যে মানে আওয়ামী লীগের রাজনীতির দিক থেকে কিন্তু এই ভয়টা একটা দীর্ঘ সময় একরকমের দেখানো হয়েছে, বলাও হয়েছে যে আওয়ামী লীগ ছাড়া বাকি রাজনীতি আসলে মেয়েদের ভেতরে ঢুকিয়ে ফেলার রাজনীতি, এবং তা হবে যদি আওয়ামী লীগ পড়ে যায়। এবং মানে সেই রাজনীতি আসলে বাংলাদেশে সফল হবে, ওই রাজনীতি দিয়ে বাংলাদেশের মেয়েদের ভেতরে ঢোকানো যাবে আসলে? আশা করি না, কিন্তু যেটা তুমি বলছিলে একটা গোষ্ঠী সবসময় ছিল, যদি মনে থাকে হিজবুত তাহরির, না হিজবুত তাহরির না, হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম একটা বড় জমায়েত করেছিল, সে জমায়েতটা ছিল 13 দফা। অনেকে এখন যারা আছে ক্ষমতায় তারা ওই হেফাজতে ইসলামকে শাহবাগের আন্দোলনের সাথে এটাকে বনাম বনাম বলতে চায়। এটা বনাম মোটেও না। শাহবাগের আন্দোলন ছিল যুদ্ধ অপরাধীদের বিচার যেন সঠিকভাবে হয়, সেই দাবিটা যেন এটা মাঝপথে যেন বন্ধ না হয়ে যায়, কাউর দ্বারা যেন প্রভাবিত না হয়, এটা যেন সেটার জন্য সজাগ ছিল শাহবাগ আন্দোলন। এটা খুব স্পষ্ট, 71-এর চেতনাটা যেন দেশ থেকে যেন মুছে না যায়। আর হেফাজতের যে সমাবেশটা ছিল, সে সমাবেশের পারমিশন দিয়েছিল ইসের সরকার। শাহবাগের কোনো পারমিশন ছিল না, শাহবাগ স্বতঃস্ফূর্ত ভাবে হয়েছিল। হেফাজতে যে পারমিশন দিয়েছিল তারা এনেছিল 13 দফা, এবং 13 দফার অধিকাংশ ছিল নারীর বিরুদ্ধে। এইটার পরে পড়তে পারবে না, বাইরে যেতে পারবে না, কাজকর্ম করতে পারবে না, মানে সবগুলো নারী বিদ্বেষী। তো এইখানে বা নারীকে একেবারে আবদ্ধ করে একেবারে ঘরের মধ্যে একেবারে ইসের মধ্যে একেবারে সিন্ধুকের মধ্যে আটকিয়ে রাখা, তালাবদ্ধ করে রাখার অবস্থার মতো ছিল। তো ওই হেফাজতের আন্দোলন তখনও হয়েছে, তখন আওয়ামী লীগ ও হেফাজতের সাথে কিন্তু তাল মিলিয়েছে। ইফতারে ডেকে যে যে হুজুর বলেছে যে মেয়েদের দেখলে তেঁতুল দেখলে যেরকম লালা পড়ে, পুরুষদেরও নারী দেখলে লালা পড়ে, সেখানে নারীকে আবদ্ধ রাখতে হবে, সেই হুজুরকেও কিন্তু আমাদের বিগত প্রধানমন্ত্রী ইফতার খাইয়ে নিজে খাবারও সার্ভ করেছে। তো এই যে কম্প্রোমাইজের রাজনীতি উনি করেছেন, উনি হয়তো একটা রাজনৈতিক সংগঠন কম্প্রোমাইজ করতে হয়, কার সাথে করবে কি করবে এটা ওনাদের দলের ব্যাপার। তো আমি যেটা বলতে চাচ্ছি, তখনও তারা ছিল, কিন্তু এখন তাদেরকে কোনো কিছু না বলা, তাদেরকে আশকরা দেওয়া, তাদেরকে মানে চুপচাপ থাকা মানে তাদেরকে বেশি সুযোগ দিয়ে দেওয়া, আরো বেশি বাড়বে। এখন তো রাস্তাঘাটে যে কোনো লোক অপরিচিত, এটা কোনো একটা যে সংঘবদ্ধ গোষ্ঠী, সে মনে করে সে তার অধিকার আছে বলতে যে তোমার ওড়না কই, টিপ পরেছো কেন কপালে, এরকম করে মাথায় কাপড় না দিয়ে ঘুরছো কেন, দু একটা সরে গেল কেন, এটাও একটা শুরু হয়েছে সবকিছু। এবং এটা যে মাঝে মাঝে আগেও হয়নি, আমাদের সময়ও আমি যখন ইয়াং ছিলাম তখনও ছিল, কিন্তু এটা হঠাৎ কিঞ্চিত, এবং আমরা সঠিকভাবে তাদেরকে শায়েস্তা করতে পারতাম, বলতে পারতাম, তারা চুপচাপ হতো, জনগণ আমাদের পক্ষে থাকতো যারা এই ধরনের বক্তব্য রাখতে চেষ্টা করত। তো এখন যেটা হচ্ছে, কেন যে এই অবস্থার সৃষ্টি হয়েছে যে এদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, মনে করছে হয়তো এরাই তাদেরকে, আমি জানি না এদের ইচ্ছা কি ক্ষমতায় থাকার কি না, কেন একটা নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে, এই রাজনৈতিক দলের আদর্শটা কি, এই রাজনৈতিক দল ওদের মূল ইটা কি, লক্ষ্য আদর্শ, ওরা কি বিশ্বাস করে আমি এটা জানছি না। রাজনৈতিক দল গঠন হয়েছে, কিন্তু রাজনৈতিক দল কি চাচ্ছে এটা তো আমি বুঝে উঠতে পারছি না। তো এখানে যে একটা অস্পষ্টতা, এবং এখানে আমাদের বাম রাজনৈতিক দলের উপস্থিতি এত কম যে তাদের কথা তেমন কোনো জায়গায় শোনাও যায় না, এবং অনেক জায়গায় বিশেষ করে শহরে আমি দেখি, শহরে বিশেষ করে, কেন গ্রামে গেলে আমি অনেক বেশি সাহস পাই, আমি অনেক বেশি উৎসাহ পাই। শহরে সেলফ সেন্সরশিপ এর একটা প্রথা চলে আসে, যে কারণে আজ বললাম যে আজকে সম্মেলনে আমি অত্যন্ত আশাবাদী, যখন দেখছি যে
সবাই তো সবাইকে চেনে না, 300-র অধিক, প্রায় 380 জন আসছিল। সেখানে তারা যে স্বতঃস্ফূর্ত ভাবে তাদের নিজেদের যে ভেতরে যে ফিলিংস গুলো আছে, তাদের অনুভূতি গুলো বর্তমানে কি হচ্ছে সেটা নিয়ে সেই বিষয়গুলো তারা যে তুলে ধরতে পেরেছে, এটা তো সাংঘাতিক। এটা আমি মনে করি যে এটা একটা ইঙ্গিত। উপদেষ্টারা কেউ ছিলেন না তখন, তাদের লোকরা কেউ ছিল কিনা জানি না, নিশ্চয়ই ছিল, কিন্তু অনেক নারী ছিল যারা ইয়াং মেয়েরা যারা আন্দোলনে ছিল, তারা বলছে আমরা তো সামনে কাতারে ছিলাম, আজকে আমাদেরকে ঠেলে ভিতরের দিকে দিয়ে দিচ্ছে, আমাদেরকে কথা বলারও সুযোগ দিচ্ছে না, আমাদের কোনো স্থান নাই। কয়েকজন নারী আছে নতুন দলে, কিন্তু ওরা কি পজিশনে আছে, তাদের চিন্তা কি আমি ঠিক জানি না। এবং অনেকে যারা মাঠে ছিল তারা বলে যে কেন্দ্রীয় টিমে যারা আছে তারা কেউ কিন্তু রাস্তায় ছিল না, তারা কেউ রাস্তায় ছিল না, কিন্তু তাদেরকে কেন্দ্রীয় টিমে নেওয়া হয়েছে। যখন সবাই প্রশ্ন করতে শুরু করেছে এটা শুধু মুসলমান পুরুষের দল কিনা, যুবদের দল ঠিক আছে, তার একটা ইয়াংদের একটা দল করেছে, ভালো কথা, কিন্তু এটা যখন প্রথম নামগুলো দেখেছি শুধু পুরুষ এবং শুধু মুসলমান। এখন শুধু কিছু নারী আছে, কিন্তু আমি পুরো 150 বা 100 কতজনের লিস্ট আমি পুরো দেখিনি, কিন্তু যে যারা কেন্দ্রে আছে সবাই মুসলমান। এটা কোন ধরনের কথা? তারা বলছে যে বৈষম্যহীন, বৈষম্যের বিরুদ্ধে এই দলটা দাঁড়াবে। তো প্রথমেই তো বৈষম্য করা হচ্ছে না আপা, মানে কোটা না মেধা, মেধা মেধা, হয়তো মেধার ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ ধর্মের শুধু পুরুষ সদস্যরা জায়গা পেয়েছে। এটা আমি বিশ্বাস করতে পারি না যে সংখ্যাগরিষ্ঠ ধর্ম ছাড়া অন্য ধর্মের কোনো মেধা নাই, মেধা থাকবে না। আপনি গ্রামের কথা বলছিলেন যে গ্রামে আপনি একটা আশাবাদের জায়গা পান। আমি গ্রামের খবর একটু শুনতে চাই যে গ্রামে এখনো যে নারীরা, মানে নারী সংগঠনগুলো কাজ করে, আপনি নিজে মানে এনজিও গুলো কাজ করতে পারছে কিনা, মাঠ কর্মীরা কাজ করছেন কিভাবে, মানে তারা কোনো প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন কিনা। এর পাশাপাশি আমি জানি আপনি খুব সক্রিয়ভাবে নারীর ভূমি অধিকার নিয়ে সারা দেশে একটি সংগঠন কাজ করে, সেই সংগঠনের সাথেও কাজ করেন, মানে এবং সেখানে অনেক নারীরা সংগঠিতভাবে, কৃষক নারীরা আছেন তারা কাজ করেন, তারা এই ভূমির অধিকার নিয়ে নারীরা নানা রকম অ্যাক্টিভিজম করেন। কি মানে ওই নারী সংগঠনরা বা নারীদের সংগঠিত হওয়ার ওই পরিসরটা ওইসব জায়গায় সংকোচনের একটা কোনো শঙ্কা তৈরি হচ্ছে কিনা, নাকি গ্রামে পরিস্থিতিতে ভয় কম, জোর জবরদস্তি কম? না, কম না। যখনই একটা পট পরিবর্তন হয় সরকারে, তখন একটি দল এসে চেষ্টা করে পুরো বিষয়ে তারা নেতৃত্ব নিতে, এটা ক্ষমতাটা নিতে। যেরকম ভূমি যদি পেয়ে থাকে আন্দোলন করে, নারীরা পেয়ে থাকে অথবা ভূমিহীন ক্ষেত মজুরা পেয়ে থাকে, সেটা দখল করার একটা পায়তারা চলে। আমাদের মতো সংস্থার বিরুদ্ধে তারা মাঠে পারে না মানে বাধা দিতে, তো তারা ইউএনওর মাধ্যমে বা ইসের মাধ্যমে বলতে চেষ্টা করে এরা কিন্তু ধর্মের বিরুদ্ধে কাজ করছে, এরা কিন্তু সমাজের বিরুদ্ধে কাজ করছে। কেন সংগঠনের কাছে তারা পারছে না। কিন্তু আমি কেন আশাবাদী, আমি কয়েকটা জায়গায় দেখছি বারবার এবং কয়েকজনের কাছ থেকে শুনছি যে বাধা আসলে এই বাধা টিকে না। কারণ মাঠে যদি সংগঠিত হয়ে থাকে, স্পষ্ট হয়ে থাকে, তারা কিন্তু কারা এদেরকে বাধা দিতে চাচ্ছে? স্থানীয়ভাবে কিছু লোকেরা এবং স্থানীয়ভাবে কিছু রাজনৈতিক ব্যক্তিরা যারা আওয়ামী লীগে নাই এবং তারা সুযোগ আগে পায়নি, এখন তারা সুযোগ নিতে চাচ্ছে। তো এরা চেষ্টা করছে, কিন্তু সংগঠন যদি থাকে আর নারী যদি জেগে ওঠে, তারা পারে না। আমি একটা উদাহরণ দিই যে রোকেয়া দিবস পায়রা বন্ধে আমরা সবসময় পালন করি, তো সরকার 9, 10, 11 পালন করে, আমরা তারপরে পালন করি। কেন একই গ্রামে একসাথে দুটো পাল্লা দেওয়ার তো কোনো অর্থই নাই, সরকার করছে করুন। সেখানে এবার আমরা শুনলাম যে জেলা প্রশাসক নাকি বলেছে যে সরকার ছাড়া আর কেউ করতে পারবে না।
তো আমাদের প্রতিনিধি যিনি ওই এলাকায় কাজ করেন সে তো বললো যে কি কারণে। তো ওখানে জামাতের কিছু লোক ছিল, আমি স্ট্রেট নামই বললাম, জামাতে ইসলামের লোক ছিল। তারা বলল যে নিজেরা করি, এরা এরা বেপর্দা, এরা অনেক ইসলামী কাজ করে, অসামাজিক কাজ করে ইত্যাদি। তো অন্যরাও যারা ছিল তারা চুপচাপ ছিল, আর সে প্রতিবাদ করলো যে এটা একেবারে এটা মিথ্যা কথা, এটা আপনি এই ভ্রান্ত কথা শুনে আপনি এগুলা সিদ্ধান্ত নিতে পারেন না। তো উনি উঠে চলে গেলেন, করতে দেবে না। তো আমরা করেছি স্থানীয়ভাবে, যেহেতু বলা হয়েছে যে স্থানীয়ভাবে লোকেরা আপনাকে না করছে, স্থানীয়ভাবেই লোকেরা বলেছে যে এটা করতেই হবে। এবং প্রায় 2000 নারী পুরুষ কম আসছিল, পাবলিক স্পেসে সবাই আসছিল এবং খুব সুন্দরভাবে জোরালো বক্তব্য দিয়ে তারা তাদের নারীর অধিকার, রোকেয়া সাখাওয়াত হোসেন কি বিষয়ে লিখেছেন, কি ভাবতেন, সেটা নিজের জীবনে এখনো মানে যে বিষয় নিয়ে লিখেছেন, যে কি সমাজে তখন কি বিরাজমান, এখন হয়তো রূপ পরিবর্তন হয়েছে কিন্তু এখনো ওই একই চিন্তা বিরাজমান, এগুলো স্পষ্ট করে বলেছে। একজন আদিবাসী নারী খুব স্পষ্ট করে এত সুন্দর বক্তব্য দিয়েছে যে আদিবাসীদের কিভাবে কি দৃষ্টিতে দেখা হয়। এই যে গান করেছে, নাচ করেছে, নাটক করেছে, এইগুলোই তো দেখাচ্ছে আমাদেরকে যে গ্রামীণ নারীরা কিন্তু শক্তিশালী, সংগঠিত হলে তাদেরকে কেউ ঠেকানো যাবে না। আজকে একজন গ্রামীণ কৃষক নারী আসছিলেন ময়মনসিংহ থেকে, আমাদের কর্ম এলাকা না, উনি এসে বললেন যে কিভাবে তাকে প্রথমে কাজ করতে, তার হাজবেন্ড মারা গেছে বাচ্চা যখন 2 বছর, তো ওই অল্প জমি ছিল 60 ডেসিমেল, 1 একরও না। তো সে মাঠে কাজ করবে, কেউ কাজ করতে দেবে না, সে জোর করে করেছে। এখন যারা তাকে তুচ্ছ করেছে, যারা তাকে ঢুকতে দিত না, যারা তার সাথে সামাজিক ভাবে কোথাও কোনো ঘরে ঢুকতে দিত না, মিশতে চাইতো না, তারা এখন তার কাছ থেকে প্রশিক্ষণ নিতে চাচ্ছে, তারাও এখন নেমেছে, তারাও এখন মাঠে কাজ করছে। এখন প্রচুর নারী কৃষক কাজ করছে, জমি চাচ্ছে, তারা কৃষি কার্ড পাচ্ছে। এই যে এইগুলো সব যে পাচ্ছে, করছে, এইগুলো কিন্তু একবার নারীকে আমরা যদি সুযোগ দেওয়া হয় তারা জেগে ওঠার, ঘরে ঢোকানো অত সহজ না। আপা আপনার কথায় সত্যি মানে একদম শিহরণ হচ্ছে, মানে আসলে সব সময় এত হতাশা, আতঙ্ক, ভয়ের কথা শুনতে শুনতে, কারণ এই নারীদের কিন্তু আমরা চিনি, মানে ধরুন আমাদের প্রধান উপদেষ্টা তিনি ওই যে বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকার দিতে গেলেই বাংলাদেশের গার্মেন্টস এর মেয়েদের কথা বলে। আপনি জানেন আপা যে মানে এই মেয়েদের একটা বিরাট অংশ তো বাল্যবিবাহের শিকার হয়েছিল, তারপর স্বামী তাদের ছেড়ে চলে গেছে, নির্যাতনে ঘর করতে পারে নাই, সন্তান নিয়ে 20 বছরের কম বয়সী মেয়েগুলা আসলে মানে একদম পথে বসে যাওয়ার অবস্থা থেকে কিন্তু ঘুরে দাঁড়ায় এবং দাঁড়িয়ে তারা বাংলাদেশের এরকম একটা ইন্ডাস্ট্রি দাঁড় করিয়ে ফেলে। হ্যাঁ, এবং এই মেয়েরা আছেন, আপনি কৃষকের কথা বলছিলেন, আমরা জানি যে বাংলাদেশের ধানের 60% বেশি কাজ কিন্তু ট্র্যাডিশনালি, ঐতিহ্যগতভাবে বাংলাদেশের নারীরা করে এসেছেন, বীজ সংরক্ষণ থেকে শুরু করে এখন তো ওরা মাঠেও কাজ করছে। হ্যাঁ, তো এবং বাংলাদেশের মেয়েরা ধরেন শহর থেকে গ্রামে বয়স্কদের সেবা দেওয়া বলেন, ছেলে মেয়েদের স্কুলে আনা নেওয়া বলেন, মানে পরিবারটাকে ধরে রাখা, এই কাজগুলো মানে বাংলাদেশের মেয়েরা তো আফগানিস্তান না, তো আমরা তো সৌদি আরব না, মানে আমরা তো গুহায় ছিলাম না। না, আমরা হতে পারবো না, কেন আমাদের একটা মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা এটা ভুলে যেতে পারবো না। আমার পরিচয়, আমার অস্তিত্ব, আমাদের দেশের সকল মানুষ ওই রাজাকার আলবদর কয়েকজন ছাড়া সরাসরি অথবা সহযোগী হিসাবে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এই যে আশ্রয় দেওয়া মুক্তিযোদ্ধাদেরকে গ্রামে, জানে যে এটা খবর করা, এই যে জানে যে খবরটা চলে গেলে মিলিটারি এসে ওদের ঘর পুড়িয়ে দিবে, নারীদেরকে ধর্ষণ করা হবে, মেরে ফেলবে, তারপরেও প্রত্যেকটা গ্রামে এই জায়গা পেয়েছে। আর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে পেরেছে কিভাবে? যুদ্ধ করতে পেরেছে গ্রামের সকল লোকেরা তাদেরকে সহযোগিতা করেছে, আশ্রয় শুধু দিয়েছে সেটা না, তথ্য দিয়েছে, জায়গা দিয়েছে, খাইয়েছে,
তারা যেন যুদ্ধ করতে পারে, তাদের সাথে সংহতি প্রকাশ করেছে। তো এই দেশ এত সহজে আমি বিশ্বাস করি না। তো শহরে যদি থাকি আমি, আর শুধু আমার মতো মধ্যবিত্ত নারীদের সাথে যদি ওঠা বসা করতাম যারা শুধু নেগেটিভ খবর দেখে, আমি হয়তো হতাশ হতাম। কিন্তু আমি তো যেহেতু সুযোগ পাই যে গ্রামে সব জায়গায় ঘোরা এবং মেশা, এবং খুব আন্তরিকভাবে তারা আমার সাথে কথা বলতে পারে, তারা সরকারের ব্যাপারে তাদের অনেক প্রশ্ন আছে। অনেকে বিগত সরকারের সময় অনেক আঘাতও পেয়েছে, মিথ্যা মামলা, আওয়ামী লীগের নেতা, স্থানীয় নেতা তাদেরকে মিথ্যা মামলা করেছে, ধর্ষণেরও শিকার হয়েছে। আমি বলছি না যে আগে সব একটা স্বর্ণযুগ ছিল, কিন্তু এখন যেটা তারা কিন্তু সোচ্চার। এখন যেটা হচ্ছে যে এখন যেখানে করছে, কারা করছে, যেখানে সংগঠিত না, যেখানে নারীরা এখনো দুর্বল আর সমাজও এখনো দুর্বল, সেখানে যখন করছে আর সেটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সেটা খুবই দুঃখজনক ব্যাপার। আমি মনে করি যে আমি আরো অনেক, যেটা আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত না, কয়েকটা বিষয় যেখানে যারা আন্দোলন করেছে কিছু ভূমি নিয়ে, সেই জায়গায় ভূমিটা আবার হাতছাড়া হয়ে যাচ্ছে এই সরকারে, যেখানে এই সরকারের উপদেষ্টারা ওনারা জড়িত ছিলেন ওই ভূমিটাকে রক্ষা করার জন্য। এখন আবার শুনছি যে এটা আবার নিয়ে নেওয়া হচ্ছে। আমি খুবই মনে করি যে আসলে ক্ষমতায় যাওয়াটা যদি বিচ্ছিন্ন করে ফেলে তাহলে একটু খুবই সমস্যা। এখন দায়িত্ব দরকার হচ্ছে বিচ্ছিন্নতাটা দূর করা। এটা মানে আমি যে বক্তব্যগুলো শুনি মনে হচ্ছে এরা যে রাজ্যে বাস করছে সেটা বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নাই। তারা জানছেও না কি হচ্ছে মাঠে, তারা বুঝছেও না, হয়তোবা তাদের জানানোও হচ্ছে না, জানি না। কিন্তু এটা এইভাবে একটা সরকার চালানো যায় না। সরকার চালাতে হলে সরকারকে এখন একটু সজাগ হতে হবে। সজাগ হবে কেন, মানুষ আর চুপচাপ থাকছে না। ওই যে ওই ঘোরটা কেটে গেছে তো প্রথমের, আর এখন মানুষ বলে যে ওই যে শব্দটা এখন হয়েছে যে কারোর পিছনে লাগা, যে তাই ওই ট্যাগিং বলে, আমরা ট্যাগিং আর করি না, আমরা ট্যাগিংকে আমরা আর পাত্তা দেই না। আমরা ট্যাগিং করুক কিছু না, আমরা একসাথে রুখে দাঁড়াবো, আমরা ঘুরে দাঁড়াবো। ঘুরে দাঁড়াতেই হবে, এই দেশটা আমাদের, এবং এই দেশটাতে আমরা ঘুরে দাঁড়াতেই হবে। কে কি বলছে কি বলছে না, যারা ঢাকায় থাকে তারাও বলছে যে আমরা তো কোনো পরিবর্তন দেখছি না, এপি টপির চেহারা পাল্টিয়েছে, আর কার বিরুদ্ধে দাঁড়াচ্ছে সেটা পাল্টিয়েছে, কিন্তু বিষয়টা একই হচ্ছে। তো এই একই যদি থাকে তাহলে এত রক্ত, এত খুন, এত জীবন গেছে কিসের জন্য? এই আন্দোলনে অনেক জীবন গেছে। তো যদি কোনো পরিবর্তন না হয়ে থাকে, বিগত সরকারের কোন জায়গাগুলো ভালো ছিল, যেরকম এখন বাসের ওইটা ঘটনা তো নবনীতা নিশ্চয়ই শুনেছ, যে ওই ডাকাতি করে তারা চলন্ত বাসে, তারপরে চলন্ত বাসে ভরা বাসে নারীদেরকে যে অপহরণ করা হয়েছিল, ধর্ষণও করা হয়েছিল, কেউ কেউ বলে, কেউ বলে যে তাদের সাথে শুধু অপহরণ না, তাদের সাথে দেখলাম আপা, এক পত্রিকা দেখলাম আবার ওই নারীকে ধাওয়া করে বের করে প্রমাণ করার চেষ্টা করছে যে ওই নারী বলেছেন যে লোকলজ্জায় তিনি মুখ দেখাতে পারছেন না, কাজেই ধর্ষণ হয়নি, এটা যাতে বলা হয়। মানে এও আরেক অদ্ভুত ব্যাপার যে ওই নারীকে চেইস করে ওখানে গিয়ে তার মুখ থেকে বের করতে হবে। মানে বাংলাদেশের কোন নারীর সাধ্য আছে যে তিনি বাসে ধর্ষণের শিকার হওয়ার পর গ্রামে, হ্যাঁ, যিনি নাকি কীর্তন গেয়ে রোজগার করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারী, তিনি বলবেন যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন? মানে এক অদ্ভুত, মানে বাসে তো অনেক যাত্রীরা ছিল, তারা তো বলে, যাত্রীরা বলছেন, কিন্তু আমার পত্রিকার দায় হয়ে গেছে এটা প্রমাণ করতে যাওয়া যে ধর্ষণ হয়নি। হয়েছে কি হয়নি ওখানে এখন আমি ওটাতে যেতে চাচ্ছি না, কিন্তু ওখানে ডাকাতি হয়েছে, ওখানে পিটুনি হয়েছে, ওখানে নির্যাতন হয়েছে, ওখানে অনেক ধরনের, এবং একজন নারীকে পেছনে নিয়ে যাওয়া হয়েছে বাসে। একজন কেউ বলে 3 জন, যাই হোক একজনের কথা তো বেশি আসছে। তো এখন যেটা হচ্ছে যে
বাস ডাকাতি একসময় অনেক বেশি বেড়ে গেছিল, তখন সরকার প্রত্যেকটা বাসে, রাতের বাসে বিশেষ করে, আর্মড একটা গার্ড দেওয়া হতো, 2 জন থাকতো, একজন আর্মড। আস্তে আস্তে বাসের এই ডাকাতিটা বন্ধ অটোমেটিকলি হয়ে গেল, ঠিক আছে। তো আমার এখন দায়িত্ব যে অতীতের সরকার করেছে দেখে আমি এটা করব না, আমার তো দেখা উচিত যে কোন কোন জিনিস করতে পেরেছে যেটা ভালো, যেটা নিয়ন্ত্রণে আনা গেছে, সেটা না করে আমি সবকিছুই বাদ দিব, কোনো দায়িত্ব নিব না, কোনো পদক্ষেপ নেব না, নিরাপত্তার কোনো ব্যবস্থা নেব না, মব ভায়োলেন্সকে আমি অ্যালাউ করব, আমি উস্কানি দিব, এগুলো তো মানে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। এবং এটার আমার মনে হয় যে সময় এসেছে, আমি বললাম যে গ্রামে গেলে, গ্রামে তো এই উপদেষ্টারা তো গ্রামে থাকে না, তো এরা তো গ্রামের কথা জানে না। গ্রামে হচ্ছে যে কিছু সুবিধা সন্ধানী যারা আছে তারা চেষ্টা করে, আর কিছু মৌলবাদী যারা গোষ্ঠী আছে তারা চেষ্টা করে এই মুহূর্তে, যেরকম ফুটবল খেলার কথা বলা হলো। আগেও মনে আছে যে খুলনার ইসেতে বোধহয় একটা বটিয়াঘাটাতে ফুটবল খেলছিল, এটা আওয়ামী লীগের আমলে, বাধা দেওয়া হয়েছিল একটা মাদ্রাসা থেকে, সেখানে পরে সবাই মিলে ওইটা হইচই করে তারপরে ওখানে ফুটবল খেলার জায়গা করে দেওয়া হয়েছে। তো এখনো ওই ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু স্থানীয়ভাবে যারা শক্তিশালী তারা কিন্তু ঠিকই ফুটবল খেলছে। যে ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল সে পরবর্তীতে সে আবার তারা ওই মাঠে আবার ফুটবল খেলা হয়েছে। তো এই স্টোরিজ গুলো আসে না, কিন্তু আমি আশাবাদী গ্রাম নিয়ে, কিন্তু আমি খুবই শঙ্কিত যে আমাদের উপদেষ্টা মণ্ডলী ওনারা একটুখানি বাস্তবতার সাথে, তারা তো কারোর সাথে সম্পর্ক রাখতে পারে না, তারা সম্পর্ক রাখছে না। কেন রাখছে না? মানে এই সরকার কার সরকার? মানে আপনাদের সহকর্মীরা, আপনাদের সহযাত্রীরা, তারা সরকারে গেলেন, তারা আমিও হয়তো রাখছি না, কিন্তু মানে তারাও রাখছে না। মানে কাদের আপনি ওই যে বলছিলেন যে তারা কার রিপ্রেজেন্টেশন করেন, তারা কার প্রতি রেসপন্সিবল করে না দেখে তারা খুব ভয় ভীতিতে আছে। একটু পানি খেয়ে, ওরা খুব ভয় ভীতিতে থাকে, কি হতে যাচ্ছে আর কি হতে যাচ্ছে না মনে হচ্ছে। নলে আমি জানি না যে আগের সরকারের কিছু কিছু ব্যক্তি ছিল যারা আমাদের পরিচিত ছিল, জিজ্ঞেস করতো যে এই ঘটনাটা জানেন কিনা, বিষয়টা কি, সো দ্যাট ওরা একটা ভার্সন শুনতে পারে। তাদের দল থেকে একটা ভার্সন শুনছে, অন্য ভার্সনও শুনতে পারে। এটাই হচ্ছে গণতন্ত্র, বা এটা হলো যে গণতান্ত্রিক চর্চার একটা জায়গা, যে আমি কথা বলতে পারবো, আমি আমার বক্তব্যগুলো আর আমার অবস্থানটা আমি তুলে ধরতে পারবো। এখন প্রতিবাদ করতে গেলে শুরু করে যে এর কোন বাবা বা মা বা এর খালা বা কোন দিন একটা ছবি তুলেছে শেখ হাসিনার সাথে, অতএব সে তার দোষর। দ্যাট ইজ ইররেলেভেন্ট। তুলেছে কি তুলেনি এটা কি আসা যায়, মূলত এখন কি ঘটছে সেটা তুমি দেখো। আর এখন ধরুন আমি যদি ওই চলন্ত বাসে যে ধর্ষণের অভিযোগ এসেছে, বিবিসি বাংলা রিপোর্ট করলো, সেই কথাটাতে যদি একটু যাই, মানে ওই ঘটনাটা পড়ে আমার মনে পড়লো ইয়াসমিন হত্যার কথা। মানে সারা বাংলাদেশ, মানে বাংলাদেশে এটাই প্রথম ঘটনা নয়, বাংলাদেশে মেয়েরা গণপরিবহনে অনিরাপদ, এটা আমরা প্রতিদিন প্রতিনিয়ত পরিসংখ্যানে জানি, অভিযোগে জানি, সকলে জানি। না কয়েক বছর আগেও তো ওই মধুপুর যাওয়ার বাসের মধ্যে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল না, গারো এবং আদিবাসী একজন মেয়েকে, এবং আমরা তুলে নিয়েছিল। হ্যাঁ, এবং আপনার মনে আছে যে আমরা এটা তো আমরা এমনকি রাজধানীর গণপরিবহনে অ্যাকশন নিডেরই তো বোধহয় তথ্য আছে যে 70% না 80% বেশি মেয়ে বলেছেন যে তারা যৌন হয়রানির শিকার হন। তো আমরা তো এমন একটা গভীর জঙ্গলে বাস করি জানতাম, হঠাৎ কি হলো যে এরকম একটি খবর আসার পর আসলে হয়েছে, হয়নি এটা প্রমাণ করা, মানে যে কোনো কিছু না ঘটেনি, কিচ্ছু হচ্ছে না, এটা প্রমাণ করা এত জরুরি হয়ে পড়ছে কেন এত সংবেদনশীল মানুষদের এক সরকারের জন্য? এটা আমাদের সকলেরই প্রশ্ন, যে ঘটতে পারে, এটা তো তোমার ল্যাপস না, এটা তোমার দুর্বলতা না, কেন ঘটে, কিন্তু
আমি ঘটার পরে আমি কি পদক্ষেপ নিচ্ছি, আমি কি করছি যেন ভবিষ্যতে না ঘটে, আর যেটা ঘটেছে সেটার ব্যাপারে আমি কি পদক্ষেপ নিচ্ছি যেন সঠিকভাবে এটা সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হয়, যেন আর যেন ঘটতে না পারে। এইটাই হলো বিষয়টা, যে এখন সরকার কার কাছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, কার কাছে তাদের জবাবদিহিতা। এটা যদি স্পষ্ট না হয়, তারা যদি এটা না বোঝে যে জনগণের কাছেই তাদেরকে জবাবদিহিতা করতেই হবে, জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক, তাহলে তো সমস্যা। তাহলে সেটাই বলছে যে এপিট ওপিট কিনা। শেষ করব আজকের আলোচনা, কিন্তু আমি মানে একটা আশাবাদের জায়গায়, একটা কিভাবে দেখেন সেই জায়গাটাতে গিয়ে আলোচনাটা শেষ করতে চাই। যে যেমন ধরুন, মানে আমি আমার কথাই যদি বলি, যে আমি 80-র দশকে জন্মেছি, ঢাকা শহরে বড় হয়েছি, এবং ক্রমাগতভাবে বাংলাদেশের নারীর আসলে এক রকমের এগিয়ে যাওয়া, অগ্রযাত্রা, আরো বেশি মানে সামনে এগোনো, সাহস বাড়া, আওয়াজ বাড়া, সেটা আসলে দেখতে দেখতে একরকম বড় হয়েছে। এবং বড় হতে হতে আমি একমত নই, কিন্তু আমি দেখলাম যে আমার পরবর্তী প্রজন্ম রীতিমতো মনে করছে যে চাকরি বাকরি কোনো কিছুতে আর তার কোটার প্রয়োজন নাই। ওইদিকে এখনো বাংলাদেশে 45% বেশি মেয়ের বাল্য বিবাহ হয়ে যাচ্ছে। মেয়েরা সন্তান সন্ততি পরিবার রক্ষার একমাত্র দায়িত্ব পালন করতে গিয়ে চাকরি কন্টিনিউ করতে পারছে না, ঢাকার বাইরে কাজ করতে যাওয়ার যথেষ্ট নিরাপত্তা পাচ্ছে না, মানে হাজারটা সমস্যা। কিন্তু তারা রীতিমতো এতটা নিজেদেরকে সমান অধিকার অর্জন করে ফেলেছে, ভাবছে যে তারা ভাবছে সেগুলোরও কোনো দরকার নেই। এটা একটা সংখ্যা, এটা সবাই না। সে হচ্ছে সেই জায়গা থেকে হঠাৎ এখন দেখছি যে এই যে একটা আশঙ্কা, ভয়, ভীতি এবং মানে একটা দলবদ্ধ প্রতিকূলতা সমাজের দিক থেকে নারীর প্রতি, সেই জায়গায় আসলে বাংলাদেশের মেয়েরা টিকে যেতে পারবে কিনা, তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারবে কিনা, সেটা আমাদের নারী আন্দোলন সেক্ষেত্রে প্রস্তুত কিনা। না, আমার মনে হয় এবার আমার যেটা মনে হচ্ছে যে হবে, আমি বিশ্বাস করি, আমি আশাবাদী হতে চাই সবসময়। কেন, এই দেশটাই হয়েছে আশাবাদের উপর। এত এত অত্যাচার হয়েছে দেশে, মানে যখন থেকে প্রথমে ভারত ভাগ হয়ে পাকিস্তান হলো, পূর্ব পাকিস্তানের উপর যে অত্যাচার হয়েছে, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যে ধরনের অত্যাচার, খুন, ধর্ষণ, জ্বালাও পোড়াও যা হয়েছে, সেটার পরে দেশ স্বাধীন হয়েছে। তারপর যতবার যখনই দেখেছে এদেশের জনগণ একটা দিকে যাচ্ছে যেটা বেশ বেশি সুবিধা না, একটা সময় তারাও কিন্তু রুখে দাঁড়ায়। আমার মনে হয় এটা, আমি আশাবাদী যে নারী সংগঠনগুলো এখন যেভাবে প্রতিদিন, এখন যে হ্যাঁ একদিকে প্রতিদিন নারী সংগঠনগুলো মিছিল করছে প্রতিদিন, অপরদিকে মৌলবাদী নারী সংগঠনগুলো বলছে যে মেয়েদের বাইরে যাওয়া উচিত না, সিগারেট খাওয়া উচিত না, সিগারেটের ঘটনাটা পাসপোর্টে মুখ দেখানো উচিত না। হ্যাঁ, পাসপোর্টে মুখ দেখানো উচিত না। এটা এখন বিদেশে কিভাবে যাবে তারা, আমি তো এটা বুঝি না, ওদের যুক্তির কোনো যুক্তি। ঘরের বাইরে যেতে না হলে তো বিদেশে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আপা। কিন্তু তাদের মিডল ইস্টে তো প্রচুর নারী শ্রমিক তো যায়, তারা যায়, আর পুরুষরাও যায়, আর ওখান থেকে ওই বোরখা নিয়ে এসে তাদের নারীকে আর আবদ্ধ করতে চেষ্টা করে। কিন্তু যাই হোক, ওটা বিষয় না। বিষয় হচ্ছে যে তোমার প্রশ্নে আমি মনে করি যে হবে। এই ৮ই মার্চে আবার আমরা একসাথে শহীদ মিনারে হচ্ছি। আজকে ৬ই মার্চে আমরা ঘরের ভেতরে করেছি, কিন্তু চাইলে যদি এদের যারা সাপোর্ট করেছিল তাদের যদি অর্থ থাকতো, আমরা 1000-এর বেশি নারীও আসতে পারতো। ৩০০ কোটা ছিল, ইনভাইটও করা হয়েছিল ৩০০, তারা আবার কয়েকজনকে নিয়ে আসছে, ৩৮০-র উপর হয়ে গেছে। যেখানে তো বোঝা যাচ্ছে যে সবাই মিলে, যেখানে আমরা একসাথে যেখানে কাজও করতাম না অনেক সময়, সব একসাথে হয়ে মনে করছে যে এখন সময় এসেছে। দেখি ভবিষ্যতে কি হয়। আমি সবসময় আশাবাদী হতে চাই, কেন এই দেশ আমরা একটা লড়াকুর দেশ। এ দেশের নারী লড়াকু, যতগুলো আন্দোলন হয়েছে দেশে, আমরা
কৃষকের যতগুলো আন্দোলন হয়েছে ব্রিটিশ আমলেও, সবগুলোর সামনের সারিতে ছিল নারী, অনেক নারী নেতৃত্ব দিয়েছে। তো এই দেশে নারী পিছিয়ে যাবে না। আর গ্রামে যে আমি ঘুরি, আমি যে নারীদের সাথে দেখা করি, এই নারী পিছিয়ে যাবে না, এই নারীগুলো এগিয়ে যাবে। এখন আমরা শহরের মধ্যবিত্ত যারা একটু ভয়ভীতি পায়, তাদের ভয়টা কাটানোর একটা আমাদের চেষ্টা চালাতে হবে। আপা বরাবরের মতো, মানে আপনার সঙ্গে কথা বলা সবসময় আশাবাদ, সাহস আর শক্তির জন্ম দেয়, এবং আন্তর্জাতিক নারী দিবসের আগে আমার মনে হয় এর চেয়ে ভালো আড্ডা আর কিচ্ছু হতে পারতো না। আমাদের সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। আমি তোমাকে শুধু একটা কথা বলি যে তুমি টিপের কথা বললা, আমার টিপ তো সরেনি কপাল থেকে, একদম না। রাস্তাঘাটে তো যাই, সব জায়গায় তো ঘুরে বেড়াই, টিপ তো আমার সরে না। এটা নিয়ে তো মানে আমি কেন, অনেকে নিজে থেকেই সংকুচিত হয়ে বলছে যে আচ্ছা টিপ হয়তো এখন পরা যাবে না। তো যদি কেউ আমাকে প্রশ্ন করতে চায়, করেনি এখন, হয়তো আমাকে মানুষ চেনে দেখে ওরা করে না, না চিনলে করতো, কিন্তু যদি করে উত্তর তো তাদের কাছে ঠিকই জবাব চলে আসবে। কিন্তু আমি জাস্ট বলছি যে নারী দিবসের এই প্রাক্কালে আমরা মনে করি যে নারীর জয় হবে, আর এই দেশকে আমরা সঠিকভাবে যে চেতনায় আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই চেতনাগুলো যেন আমরা ঠিক রাখতে পারি। আমরা যে ধরনের একটা বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ যেন গড়ে উঠাতে পারি, সেটাই যেন করতে পারি, সেটা হবে আমাদের বাংলাদেশ। অনেক অনেক ধন্যবাদ আপা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।